জনাব শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। গত কয়েকদিন ধরে সবথেকে বেশি আলোচনায় আসছে এই যে কোটা আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন। আমি দুটো বিষয়কে আলাদাভাবে বিভক্ত করে যতটুকু সময় পাবো তার মধ্যে কথা বলার চেষ্টা করব। প্রথম জায়গাটিতে আমি যদি বলি যে এই সময়কালে রাস্তায় যে শক্তিশালী একটা অহিংস আন্দোলন গড়ে উঠছে এবং সেটি ক্রমশই বিস্তৃত হচ্ছে, সেটি কোটা সংরক্ষণ এবং কোটা ইস্যুতে। এই আন্দোলনটি এর আগেও হয়েছে, কিন্তু কোনো জায়গার থেকে কিন্তু বলা হয় নাই যে পুরো কোটা ব্যবস্থাটাকে তুলে ফেলতে হবে। আপনার খেয়াল থাকার কথা, হঠাৎ করে আমরা দেখলাম সিদ্ধান্ত হলো যে পুরো কোটাটাই বাতিল করে দিলাম। এটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের উপরে রাগ করে আমরা অনেক সময় কতগুলো কঠোর সিদ্ধান্ত নেই না, যে তোকে স্কুলে যেতে হবে না কালকের থেকে। যে আন্দোলনটি দানা বেঁধে উঠেছিল আজ থেকে কয়েক বছর আগে, তখন কিন্তু কেউ বলেনি যে পুরো কোটা সিস্টেমটা তুলে দিতে হবে। আমার মনে হয়েছে বিরাগ ভাজন হয়ে কারো প্রতি আপনার বিতৃষ্ণার জায়গা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তখন যদি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হতো তাহলে আজকে এই যে আলোচনাগুলো হচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, শিক্ষার্থীদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, এগুলি হতো না। কোটা কি দরকার আছে? ইতিমধ্যে অনেকের আলোচনায় এসেছে কোটা দরকার আছে। আমাদের দেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা গ্রামের গরিব মানুষ। যদিও আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা রচনা করেছে শহরের ধনীরা এবং ইতিহাসের একেবারে সুপার পজিশনে তারা তাদেরকে প্রতিস্থাপন করেছে, কিন্তু গ্রামের যে গরিব কৃষক, গ্রামের যে গরিব মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অথবা সহযোগিতা করেছে, সেই মানুষদের জন্য আমাদের এখনও অনেক কিছু করার আছে। আমাদের সেই মুক্তিযোদ্ধাদের একটা বিরাট অংশ এখনও নানাভাবে সামাজিকভাবে পিছিয়ে আছে, তাদের জন্য আমরা করব। কিন্তু সেই কাজটা কি কি কাজ করব? ইতিমধ্যে আপনি জানেন যে সরকারের বেশ কতগুলো ইতিবাচক পদক্ষেপ আছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সেই বিষয়গুলো নিয়ে কখনো কিন্তু কেউ প্রশ্ন তোলেনি, কখনো সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলেনি। যে তাদের জন্য যে আবাসন করা হচ্ছে, তাদের যে ভাতার যে বিষয়টি এসেছে, যে এখানে অনেকেই ভুয়া মুক্তিযুদ্ধ তারপরেও অর্থটা গ্রহণ করছে, তারপরেও কিন্তু এই প্রশ্নটি আসেনি। প্রশ্নটি কখন এলো? যখন আপনি আমাদের এখানে চাকরির বাজারটা কিন্তু খুব সীমিত। আমাদের এখানে বিসিএস এর বাইরে আমাদের এখানে ডেভেলপমেন্টের যে কথাগুলো আমরা শুনি, ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করার মতো সেই ধরনের স্পেসকে আমরা তৈরি করেছি? আমাদের এখানে কি শিল্পায়ন হয়েছে? আমাদের রাষ্ট্রের উদ্যোগে কি সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? না, বরং আমরা বিভিন্ন যে সরকারি চাকরি পাওয়ার যে জায়গাগুলো ছিল সেটুকে সংকুচিত করে এনেছি। আমরা চাকরিটাকে টাকার জায়গায় নিয়ে গেছি। আমি অনেকে জিজ্ঞেস করি, আমি যখন গ্রামে যাই অনেকে বলে যে ভাই একটা চাকরি পেয়েছি, কোথায়? অমুক জায়গায়। আমি জিজ্ঞেস করি চাকরি পেয়েছো নাকি কিনেছো? মুচকি হাসি দেয়। চাকরিটা কিনতে হয়। তারপরেও এরকমের একটা জায়গায় আপনার একটা অংশের জন্য আপনার 30% কোটা, এটা আমি মনে করি যে প্রয়োজন নেই। আলোচনার ভিত্তিতে এই সমস্যাটা বা এই বিষয়টার একটা সমাধানে আসা উচিত। আমি স্পষ্টভাবে মনে করি যে আমাদের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটার দরকার আছে, কিন্তু একটা বিশেষ জনগোষ্ঠীর জন্য আপনি 30% কোটা সংরক্ষণ করবেন, অর্থাৎ 100 জনের চাকরি হলে তার 1/3 সংরক্ষণ, এটার প্রয়োজন নেই। এবং এই সমস্যাটা সমাধান হতে হবে আলোচনার ভিত্তিতে। কতগুলো ইস্যু আছে যে ইস্যুগুলোকে চাইলেই আপনি আদালতের কাছে নিয়ে যেতে পারেন না, উচিত না। রাজনৈতিক সিদ্ধান্তগুলো মানার জন্য আপনাকে রাজনৈতিক ব্যবস্থাটা অ্যাক্টিভ রাখতে হবে এবং দরজাটা খোলা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলনে কারা কারা সমর্থন করছে। আমি তো মনে করি যে এই আন্দোলনকে সবার সমর্থন করা উচিত, বাংলাদেশের রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, অন্যান্য জনগোষ্ঠীর, কারণ এটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন। যদি কেউ এই আন্দোলনে না আসে তাহলে এটি তার সীমাবদ্ধতা অথবা সংকীর্ণতা। আমি আবার বলি যে এই যে দাবিটা, এই দাবিটা মুক্তিযোদ্ধাদেরকে ছোট করা না, তাদেরকে হেয় করা না, এবং এই দাবিটা মুক্তিযোদ্ধা, জেনুইন মুক্তিযোদ্ধা যারা, আপনি খোঁজ নিয়ে দেখবেন কেউ বলে নাই যে আমার সন্তান, আমাদের নাতি, আমাদের অমুক অমুককে তোমাকে এই রকমের একটা কোটার ব্যবস্থা করতে হবে। সুতরাং এটি তাদের জন্য অবমাননাকর। এই দাবিটা তোলা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদেরকে হেয় করা না, বরং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, তাদেরকে ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে সুবিধা নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে এটিকে আরও সহযোগিতা করে। কোটার বিষয়টা আমি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নামে একটা কোটা ছিল। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, আমাদের সময়
আমরা একটা তীব্র আন্দোলন গড়ে তুলে সেই পোষ্য কোটাটা বাতিল করেছিলাম 94 সালে। সুতরাং কোটার বিরুদ্ধে আন্দোলনটা বিভিন্ন জায়গায় পোষ্য কোটা আছে, এখন সন্তান কোটা আছে, পোষ্য কোটাটা নেই, পোষ্য কোটাটা বাতিল হয়েছে। তো এই যে কোটার বিরুদ্ধে এগুলো কেন আসে মানুষ যখন বঞ্চিত হয়। সমর্থনের জায়গাটা যদি বলেন, আমি একবার স্পেসিফিক বলে শেষ করে দিব। আমি মনে করি বিএনপি কেন, প্রত্যেকেরই আসা উচিত। এবং আমি একই সাথে নিজেকে জিজ্ঞেস করি, আচ্ছা আজকে যদি আওয়ামী লীগ অপোজিশনে থাকতো তাহলে এই আন্দোলনটা তারা কোথায় নিয়ে যেত? আওয়ামী লীগ কি ঘরে বসে থাকতো, ধানমন্ডিতে বসে থাকতো? না। আপনার মনে আছে বিএনপি পাওয়ারে থাকার সময় দিনাজপুরের ইয়াসমিনের হত্যাকাণ্ডের ঘটনাটি মনে আছে? সেই আন্দোলনে সেটা কিন্তু স্থানীয় একটা আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনে সেখানকার আওয়ামী লীগ পায়োনিয়ার ভূমিকা পালন করেছিল। এবং তখনকার দিনাজপুরের প্রয়াত জননেতা আব্দুর রহিম তিনি একটা বড় ভূমিকা রেখেছিলেন সেখানে। গত কয়েক বছর আগে তাকে সেই ভূমিকা রাখার জন্য সেই আন্দোলনে তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সম্মানিত করা হয়েছিল। আপনার মনে আছে কানসাটের যে আন্দোলন। এবং আমার দীর্ঘ ছাত্র আন্দোলনের শেষ যে আন্দোলনটিতে আমি সম্পৃক্ত হয়েছিলাম 2002 সালের 30শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলে পুলিশ প্রবেশ করেছিল বিএনপি পাওয়ারে আসার মাত্র 1 বছরের মাথায়। তার বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল সেটিও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল। সেই আন্দোলনে সেই সময়ের ছাত্রলীগ অংশগ্রহণ করেছে, সমর্থন করেছে। সুতরাং ন্যায্য কোনো একটি আন্দোলন, যৌক্তিক কোনো আন্দোলনে অংশগ্রহণ করা রাজনৈতিক দল হিসাবে আপনার একটা রাজনৈতিক কর্তব্য। আমি প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এখন এই কথাটি কেন বলছে এই কারণে সে এই ঘটনার ভেতর থেকে হয়তো কতগুলো আশঙ্কা করছে, হয়তো সে মনে করছে এর ভেতর থেকে এই আন্দোলনটিকে বিএনপির আন্দোলন, এই আন্দোলনটা বিএনপি করাচ্ছে, এই ট্যাগটা যদি সে লাগিয়ে দিতে পারে তাহলে এটাকে রাজনৈতিকভাবে অথবা প্রশাসন দিয়ে সেটি মোকাবেলা করবে। সেই কারণে এই আন্দোলনটিকে ওই যে বারবার বলছে বিএনপি কেন এলো, অমুক কেন এলো। গতকালকে আমি দেখেছি যে বাম গণতান্ত্রিক জোট, আমাদের পার্টি সিপিবি সহ অনেকে এটিকে সমর্থন করেছে, ছাত্র ইউনিয়ন সহ সমর্থন করছে, কারণ এটি যৌক্তিক আন্দোলন। আমি মনে করি যে এই আন্দোলনটিকে ট্যাগ লাগিয়ে দিয়ে আপনি নষ্ট করতে পারবেন। আমি শেষ করে দিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, জিনাত আপার কাছে শুনেছি এটি নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি। আমি তাদের আন্দোলনটাকে সমর্থন করি, কিন্তু একই সাথে এটা মনে করি যে সব কিছুকে বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা যে একটা সংকটের মধ্যে পড়েছে, এই সংকট থেকে কিভাবে বের করে আনা যায়, সরকার কেন এই বিষয়টা এতদিন ধরে ঝুলিয়ে রাখছে। সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এরশাদের পতনের পর এইভাবে কখনো বন্ধ হয়নি। আর শেষ করব এই জায়গাটায়, সরকার আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নানা রকমের সীমাবদ্ধতার কারণে, দলাদলি ইত্যাদি ইত্যাদির কারণে তাদেরকে ন্যূনতম মর্যাদাটা দেয়নি। এই সিদ্ধান্তটি এসেছে সচিবালয় থেকে, আমলাদের মাথার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এরকমের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন, তাদের সাথে 1 মিনিট কথা বলবেন না, তার অর্থ হচ্ছে যে তাদেরকে অমর্যাদার একটা চূড়ান্ত জায়গায় আপনি ঠেলে দিলেন। এই ধরনের একটা সিদ্ধান্ত অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিদেরকে ডেকে তাদের সাথে আলোচনা করে করা উচিত ছিল। আমি মনে করি যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আন্দোলন থেকে বাইরে নিয়ে আসার জন্য অবশ্যই সরকারের সাথে দ্রুত শিক্ষকদের সাথে বসা দরকার। এবং জনগণের মনে জনগণের যে ভোগান্তি হচ্ছে রাস্তার আন্দোলনে, এটি সরকারের হাতে। সরকার চাইলে এই ভোগান্তি কালকেই দূর করতে পারে যদি এদের সাথে আলোচনার প্রস্তাব। অসংখ্য ধন্যবাদ।